হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে এমন একটা মুভি নিয়ে হাজির হয়েছে যে মুভিটাকে আপনাকে তিনটা মুভির ফিল দিবে। এক, গজনী; দুই, আশিকি টু; তিন, রকস্টার। তো এই তিনটা মুভির কম্বিনেশনে তৈরি হয়েছে সায়রা মুভিটা। যারা যারা আমার চ্যানেলে নতুন এবং ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করি আমার ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। সম্প্রতি মুক্তি পাওয়া সায়রা ছবিটা বক্স অফিসে কাঁপাচ্ছে এবং ভারতীয় যেসব সিনেমা প্রেমী রয়েছে তাদের মধ্যে একটা জায়গা করে নিয়েছে। সিনেমাতে তেমন বিশেষ কোনো দামি ক্যারেক্টার নেই, তবে তিনটা লিড ক্যারেক্টার নতুন মুখ ভানি বাত্রা, ক্রিস এবং মহেশ। ছবির শুরুতে দেখতে পাই ভানি বাত্রাই একটা ম্যারেজ রেজিস্ট্রি অফিসে বা কোর্টে বসে আছে। এই সময় সে অপেক্ষা করছে যে তার প্রিয় মানুষ মহেশের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং তাদের স্মৃতিচারণ করছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন মহেশ উপস্থিত হয় নাই, এমতো অবস্থায় ভানি বাত্রা মহেশকে ফোন করে এবং সেই ফোনের কথাই আমরা জানতে পারি যে ভানি বাত্রার সাথে মহেশ চিট করেছে। সে অন্য একটা মেয়েকে ভালোবাসে এবং সে বিয়ে করতে পারবে না, আর ভানি বাত্রাকে বলে দেয় যে আমি তোমার সাথে আর নেই। এই আকস্মিক শখে ভানি বাত্রা অনেকটা ভেঙে পড়ে এবং পরিবার পরিজন তার সাথে থেকে অনেকটা তাকে সুস্থ করে তোলে। 6 মাস কেটে গেলেও তার মাঝে এই ভালোবাসার কষ্টটার কোনো কমতি নেই, সে কোনোভাবেই এখান থেকে বের হতে পারে। গল্পের শুরুতে আমরা জানতে পারি যে ভানি বাত্রার একটা সুন্দর গুণ আছে, সে ডায়েরি মেনটেন করে এবং লেখালেখি করতে পছন্দ করে। যদিও সে বিগত 6 মাসে কোনো ধরনের লেখালেখি করেননি, তারপরেও সে জার্নালিজমের একটা চাকরির জন্য একটা অফিসে যায়। চাকরিটা তার অনেক কষ্টের পরে চাকরিটা তার হয়ে যায়। আর তো সেখানেই পরিচিত হয় ক্রিস নামক একটা ছেলের সাথে, ক্রিস কাপুর, আর যে নাকি ভানি বাত্রার পড়ে যাওয়া ডায়েরিটাকে ভানি বাত্রাকে দিয়ে উপকৃত করে। আমরা জানতে পারি যে ক্রিস একজন মিউজিশিয়ান এবং সে সিঙ্গার। সে তার অফিসে এসে এই অফিসের এইচআরকে বেধড়ক পিটায়, কারণ হচ্ছে তার মিউজিকে ব্যাড কমেন্টস করেছে এবং তার মিউজিকটা অনেকটা ফল ডাউন করেছে। এতে তার ওই দিনকে শো বাতিল হয়ে যায়। আর বলে রাখা ভালো, ক্রিস একজন প্রতিভাবান শিল্পী, আর তার একটা সুন্দর লাইভ কনসার্ট প্রয়োজন। ক্লাসিক্যাল কোনো লাইভ কনসার্টে সে অংশগ্রহণ করতে চায়, কিন্তু তার বন্ধুদের সাথে রাগারাগির ফলে সব বন্ধুরা চলে যায় এবং শুধুমাত্র থাকে একজন বন্ধু, কবির। ক্রিসের একটা বিষয় প্রয়োজন ছিল লাইভ কনসার্ট বা সুন্দর কোনো স্টেজে পারফর্ম করা। এর মধ্যে একটা সুযোগ এসে তার কাছে হানা দেয়, সেটা হলো একটা লাইভ কনসার্টে টিভিতে প্রিন্স নামে একজন বিখ্যাত র্যাপার একটি ক্লাসিক গান খুঁজছে তার পরবর্তী স্টেজ শোর জন্য। তাই ক্রিস যোগাযোগ করে প্রিন্সের ম্যানেজারের সাথে বিনীতভাবে আলোচনা হয় এবং টাকা, কপিরাইট এবং গান গাইবার কৃতিত্বের বিষয় নিয়ে। ক্রিসের মাত্র 3 দিন সময় দেয়। এই 3 দিনের মধ্যে তাকে সুন্দর লিরিক্স খুঁজে পাওয়াটা অনেক দুষ্কর ছিল। হঠাৎ তার মনে পড়ে ভানি বাত্রার কথা, কারণ ভানি বাত্রার ডায়েরিতে কিছু সেরা অংশে সে দেখতে পেয়েছিল তার হাতে সুন্দর লেখা কিছু গানের কথা। ভানি বাত্রার লেখা এই লেখাটা সুন্দর এবং ক্রিসের খুব পছন্দ হয়, কিন্তু এই লেখাটা অসম্পূর্ণ ছিল। কবিতাটিকে সে গানে রূপান্তর করার জন্য ভানি বাত্রাকে অনুরোধ করে বাকি অংশটুকু লিখে দিতে। ভানি প্রথমে রাজি না হলেও পরে প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দেওয়ার সুবাদে ক্রিসকে এই বাকি অংশটুকু লিখে দিতে রাজি হয়। এদিকে ভানি বাত্রা লেখার চেষ্টা করলেও সেটা সম্পূর্ণ হচ্ছিল না। তখন সে ভানি বাত্রা বলে যে এটা লেখার জন্য একটা সুন্দর পরিবেশের প্রয়োজন। ক্রিস ভানি বাত্রাকে নিয়ে একটা ক্রিকেট স্টেডিয়ামে যায় এবং তাকে বোঝায় যে ধরো ভারত এবং পাকিস্তান অস্থির একটা লেভেলের খেলা হচ্ছে, সেই খেলার মধ্যেও সে খেলাতে জেতার জন্য ভারত এবং পাকিস্তান সংগ্রাম করছে। তোমাকেও মনে করতে হবে, পরিবেশ যাই হোক তোমাকে এই অংশটাকে শেষ করতে হবে। এর মধ্যে আমরা জানতে পারি ক্রিসের বাবা একজন অ্যাডাক্টেড পারসন, আর তার মধ্যে আমরা জানতে পারি যে ক্রিসের মা মারা যাওয়ার পর থেকে ক্রিসের বাবা একাই থাকতেন। এই অবস্থায় ক্রিসের বাবাকে একটা রিহ্যাব সেন্টারে ভর্তি করতে হবে এবং সেখানে টাকা লাগবে 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা ক্রিসের কাছে না থাকায় সে সেটা ব্যবস্থা করার জন্য প্রিন্সের ওই প্রস্তাবে রাজি হয়ে যায় যে তার লেখাটা দিয়ে দেবে এবং সে কোনো কপিরাইট বা কোনো কৃতিত্ব নেবে না।
এভাবে কিছুদিন কেটে যায়। সময় কেটে যেতে যেতে ক্রিস কোনোভাবেই সাফল্য পাচ্ছিল না। তখন বানি বাত্রা তাকে বোঝায় যে তোমার ব্র্যান্ড মেম্বার বা ক্রু মেম্বারদেরকে একত্রিত করা দরকার, তোমার ওই বন্ধুদের সাথে মিল করে তোমার আবার কাজ শুরু করা দরকার। তখন ক্রিস তার বন্ধুদের কাছে যে ক্ষমা চায় এবং এবং তাদেরকে নিয়ে আবার কাজ শুরু করে। আর এখন ক্রিসের কাছে সবই আছে, ব্যান্ড মেম্বার আছে, লিরিক্স রাইটার আছে, আছে ক্রিস নিজে একজন সিঙ্গার। তো তাদের এই পরিবেশিত গানগুলো কখনোই আগে ভাইরাল হয়নি কেউ মানুষের হৃদয়ে স্পর্শ করেনি। এখন তারা নিজেরা যখন এটা প্রথম মিউজিকটা রেকর্ড করে, সেটা মানুষের মাঝে একটা সাড়া জাগানো প্রভাব বিস্তার করে, যার ফলে গানটা ভাইরাল হয়ে যায়। এর মধ্যে ক্রিস এবং বানিকে খুব একত্রে দেখতে পেয়ে তার বানির মা বাবা খুব রাগারাগি করে যে তুই আগে একবার ঝামেলা করেছিস, আবার নতুন কোনো ঝামেলায় তুই এবার যদি বিয়ে করিস কর, নতুবা তার সাথে কোনো যোগাযোগ রাখতে পারবি না। তখন ক্রিস চলে গেলেও পরবর্তীতে ব্যাগ ফেরত দিতে এসে ক্রিস সব জানতে পারে যে বানি বাত্রার পুরনো ইতিহাস, এবং সে আগেও ডিপ্রেশনে ছিল, অনেক খারাপ সময় পার করেছে। কথাগুলো শুনে বানি বাত্রা আবার অজ্ঞান হয়ে যায়, তাকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে ক্রিস দেখতে আসলে বানি বাত্রার মা জানায় তুমি যদি ওকে বিয়ে করো তাহলে তুমি ওর সাথে বিয়ে করে নাও, আর যদি না করো তাহলে ওর জীবন থেকে সরে যাও। আর বানি বাত্রাও সেই মুহূর্তে ক্রিসকে বলে দেয় আমি এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে চাই না, কারণ তোমার স্বপ্ন পূরণের অনেক বাকি, তো আমি চাই না তুমি আমার সেই স্বপ্নের জায়গায় আমাকে বসাও। তো ক্রিস সে মুহূর্তে বিয়ে করতে চাইলেও বানি বাত্রা তাকে অ্যাভয়েড করে, এবং কয়েকদিনের মধ্যে ক্রিস আবার তাদের বন্ধুদের সাথে একটা ব্লগ শুটের জন্য মুম্বাইয়ে যাচ্ছে। থেকে ফিরে এসে যখন ক্রিস হসপিটালে আসে এবং বানি বাত্রাকে কিছু টেস্ট দেয়, টেস্টগুলো দেখে আমরা জানতে পারি যে বানি বাত্রার যে ডায়েরি লেখার প্রবণতা ছিল বা মানসিকতা ছিল, সেটা আসলে সে বাধ্য হয়ে লিখত, কারণ তার অ্যালজাইমার রোগ আছে, যেটার প্রভাবে সে কোনো কিছুই মনে রাখতে পারে না। তাকে জানাই আমি এখন পুরোপুরিভাবে একজন গায়ক হয়ে গেছি, সুপারস্টার। এরপরে ক্রিসের একটা দিল্লিতে সব থেকে বড় শো, তার জীবনের সব থেকে ভালো এবং দামি শো হতে চলেছে। এটা ক্রিস বানি বাত্রাকে জানায়। বানি বাত্রা চাইলেও তাকে এই সমস্যা বা তার রোগের কথাগুলো ক্রিসকে বলে না, কারণ তার জীবনের স্বপ্নটা আজ পূরণ হতে চলেছে। সে চায় না তার 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 দ্বারা ক্রিসের কোনো ক্ষতি হোক। তারপর ক্রিস দিল্লির উদ্দেশ্যে প্লেনে উঠে যায় এবং এদিকে দেখা যায় যে বানি বাত্রা একটা পার্টিতে জয়েন করেছে। এই মুহূর্তে তার স্মৃতিশক্তি ফিরে এসেছে। মহেশকে দেখে বানি বাত্রা আবেগে আপ্লুত হয়ে আগের স্মৃতি যখন মনে পড়ে যায়, মহেশকে চিৎকার করে বলে যে আমি তোমাকে বিয়ে করব, এবং সে আগের মতো আচরণ করতে শুরু করে। এত বড় একটা পার্টিতে যখন মহেশের সাথে এরকম আচরণ করা শুরু করে, তখন মহেশ বলে বসে যে ক্যারিয়ারের জন্য এরকম করছে। সিকিউরিটি গার্ড দিয়ে তাকে বের করে দেয়। এই মুহূর্তে ক্রিস যখন তার ফ্লাইটে উঠছিল, সর্বশেষ একটা কল করে যে বানি বাত্রাকে জানার জন্য সে কোন অবস্থায় আছে বা বিদায় জানানোর জন্য, কিন্তু ফোনটি ধরে একজন সিকিউরিটি গার্ড, এবং সিকিউরিটি গার্ড থেকে জানতে পারে সমস্ত ঘটনা শুনে ক্রিস তার ফ্লাইট বাদ দিয়ে ফিরে আসে আবার সেই অফিসে। সেখান থেকে সে জানতে পারে যে তার রিপোর্টগুলো অনুযায়ী ডাক্তারের কাছ থেকে জানা যায় যে তাকে নিরিবিলি স্থানে থাকতে হবে, যেমন সমুদ্রের পাহাড়ের কোল, এরকম নিরিবিলি স্থানে। তখন ক্রিস বানি বাত্রাকে জানায় যে তোমাকে নিয়ে আমি সমুদ্রের তীরবর্তী স্থানে থাকবো, এবং সেখানে নিয়েও যায়। তাদের খুব ভালো সময় কাটতে থাকে এবং তারা খুব ভালোবাসায় মধ্যে ডুবে যায়। এরপর আসে আসল টুইস্ট। যখন ক্রিসের আর একটা কনসার্ট শুরু হবে এবং সেটা বানি বাত্রা জানতে পারে, তখন বানি বাত্রা তাকে বলে যদি কেউই না হাতে তালি দেয় কিংবা কেউ চিৎকার না করে, আমি একাই চিৎকার করব তোমার ওই কনসার্টকে অনুপ্রাণিত করার জন্য। যাই হোক, টুইস্টটা সেখানেই, যখন সে কনসার্ট করতে যায় হঠাৎ করে দেখতে পায় এই কনসার্টে মহেশ হাজির, আর যেটা দেখে ক্রিস খুব এক্সাইটেড হয়ে যায় এবং ক্রিস জানতে পারে যে এই কনসার্টের স্পন্সরই হচ্ছে মহেশ। বানি বাত্রার
কাছ থেকে একটা জিনিস বুঝতে পারে যে বাণীবাত্রা আবার সে বর্তমানে স্মৃতি ভুলে গেছে এবং তাকে বলছে যে চলো মহেশ আমরা বিয়ে করি, আমরা আবার জীবনটাকে সুন্দর করে নিই। কিন্তু মহেশ আসলে ছিল সুযোগবাদী। সে বাণীবাত্রাকে নিয়ে যায় মেকআপ রুমে এবং তার সাথে একান্তে সময় কাটায়। এরপর বাণীবাত্রা আবারও অজ্ঞান হয়ে যায় এবং যখন তার জ্ঞান ফিরে বা ঘুম ভাঙে তখন সে আবার ক্রিসকে বলে তোমার না আগামীকাল কনসার্ট। তো এইরকম একটা টান টান উত্তেজনা মুহূর্তে ক্রিস তার এই সমস্ত আচরণকে মেনে নেয়, কারণ সে জানতো যে বাণীবাত্রার এই ধরনের ভুলে যাওয়ার অভ্যাস আছে। বাণীবাত্রা তার নিজস্ব সমস্যার জন্য ক্রিসের জীবনে সমস্যার সৃষ্টি হোক এটা আর চাচ্ছিল না। সে হঠাৎ করে একদিন নিরুদ্দেশ হয়ে যায় এবং একটা চিঠিতে লিখে যায় যে আমার এই চিঠিটা তুমি পাও, আমি এটা চাইনি, কারণ আমার জন্য তোমার জীবনের অনেক ইম্পর্টেন্ট মুহূর্তগুলো বা অনেক দামি কিছু হারিয়ে ফেলেছো, যেটা আমি কখনোই চাইনি। তার এর মধ্যে ক্রিসের মনে পড়ে বাণীবাত্রার লিখে যাওয়া একটা গান, যে কোনো কেউ হারিয়ে গেলে বা রাগ করে বসে থাকলে এই গানটা গাইলে সে কাছে ফিরে আসবে। প্রায় এর মধ্যে একটা বছর কেটে যায়, পুলিশে তদন্ত বা কোনোভাবেই বাণীবাত্রাকে আর খুঁজে পাওয়া যায় না। তো এর মধ্য দিয়ে ক্রিস হয়ে ওঠে ভারতের নাম্বার 1 সুপারস্টার সিঙ্গার, গায়ক এবং সবার মাঝে জনপ্রিয়। লন্ডনের একটা কনসার্ট করার সময় যে গানটা গেয়েছিল ক্রিস, সেই গানটা ভাইরাল হয় এবং ভাইরালের সাথে সাথে সে একটা জিনিস লক্ষ্য করে যে মানালিতে একটা রিলসে তার ভাইরাল গানটার সাথে বাণীবাত্রাকে দেখা যাচ্ছে। তখনই সে ছুটে যায় মানালিতে এবং বাণীবাত্রাকে খুঁজতে থাকে। বাণীবাত্রার সাথে যখন দেখা হয় তখন বাণীবাত্রাকে দেখে ক্রিস বুঝতে পারে যে বাণীবাত্রার স্মৃতিশক্তি নেই। তখন বাণীবাত্রা ক্রিসকে অফার করে যে আমি একজন গায়ক এবং আমার কিছু গানের দরকার বা সুরের দরকার, সেটা আমি পাচ্ছি না। তখন বাণীবাত্রা তার সাথে একাত্মতা প্রকাশ করে বলে যে আমারও লেখার ইচ্ছা করছে, কিন্তু অনেক দিন ধরে কোনো সুরকার বা গায়ক পাচ্ছি না। একটা কনসার্টের মাধ্যমে তারা মনে করাইতে চেষ্টা করে যে বাণীবাত্রা তার পুরনো স্মৃতি ফিরে পাক। ক্রিসের সমস্ত চেষ্টা যখন বিফলে যাচ্ছিল, সে আবার ক্রিকেটের কথা মনে করিয়ে দেয়। তখন বাণীবাত্রার মনে পড়ে যে সেই ক্রিস কাপুর এবং সে বলে বসে ক্রিস আই লাভ ইউ। তো এর মধ্য দিয়ে ক্রিস এবং বাণীবাত্রা আবার দুজনের সাথে মিলিত হয় এবং তারা বিয়ে করে ফেলে এবং এই সুন্দর লাভ স্টোরিটা শেষ হয়। আর সবশেষে একটা কথা বলতে চাই, গল্পটার মধ্যে বিশাল কোনো টুইস্ট বা কোনো কারিশমা নেই, তবে মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার জন্য গানগুলো, লিরিক্স এবং ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো থ্যাংক ইউ গাইস, এ পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং এই ভিডিওতে যে নতুন নতুন লিড ক্যারেক্টার বা যেসব গানগুলো গাওয়া হয়েছে সেসবগুলো দেখতে চাইলে ইউটিউবে দেখতে পারেন, অথবা আপনি বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাবেন। এবং এটার পুরো মজাটা নিতে হলে অবশ্যই পুরো মুভিটা দেখতে হবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবেন আমার যেন চ্যানেলটা এগিয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে, টাটা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।